বাংলাদেশ কেমন আছে সেটা বুঝতে চাই আপনার কাছ থেকে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব মিলে এখন আজকের এই দিনে বাংলাদেশ কেমন আছে? জীবন এমন যে সেখানে অবিমিশ্র ভালো আর অবিমিশ্র খারাপ হয় না, সে তো ভালো মন্দ মিশিয়েই থাকে। অবশ্য কোনো কোনো সময় ভালোটা একটু বেশি থাকে, কোনো কোনো সময় মন্দটা একটু বেশি থাকে। এটা একটা মৌসুমি ব্যাপার অনেক ক্ষেত্রে আমাদের দেশে। তবে আপনি যদি সামগ্রিকভাবে বলেন, জাতি একটা উত্তেজনাকর অভূতপূর্ব সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এবং অভূতপূর্ব নিঃসন্দেহে কারণ হলো এরকম ধরনের গণতান্ত্রিক এবং একই সাথে বিভিন্ন প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক উত্তরণকালীন সময়ে আমরা অতিবাহিত খুব একটা করিনি। যেগুলিতে এর আগে করেছি সেগুলো ভিন্ন মাত্রার ছিল। আর অপরদিকে যেটা হলো সেটা হলো যে বাংলাদেশের এই উত্তরণকালীন পরিস্থিতিটা সদা পরিবর্তনশীল। যেহেতু সদা পরিবর্তনশীল, সেহেতু সকলের মনের ভিতরেই একটা ধরেন ওই আস্থা বা সম্ভাবনা সম্বন্ধে প্রত্যয় বা বিশ্বাস, সেই জায়গাটা একটু নড়বড়ে আছে আর কি। সেহেতু একটা বড় ব্যাপার আছে, একটা উত্তরণের ভিতরে আছি, কিন্তু ওই উত্তরণের ভিতরে বিভিন্ন ধাপের ভিতরে আমরা অনেক পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। তো এই দুটোর মধ্যেখানে জনগণ অনেক সময় খেই হারিয়ে ফেলে বলে আমার ভয় হয়। একটু মনে করা হচ্ছিল যে লন্ডনে যে বৈঠকটা হলো, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটার পর অনেক কিছুই মনে হচ্ছে একটু আপাত শান্ত পরিস্থিতি, যে অস্থির পরিস্থিতি আমরা দেখছিলাম, সেইটা কি আসলে আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে সেই রকমই শান্ত কোনো প্রভাব বিস্তার করতে পারবে কিনা? ধন্যবাদ, ভালো প্রশ্ন। দেখুন, প্রথম কথা হলো সামগ্রিকভাবে এই বৈঠকটি ইতিবাচক হয়েছে বলেই অনেকেই বলবেন। যারা এটাতে খুঁত ধরছেন তারা দ্বিতীয় পর্যায়ে যে খুঁত ধরছেন, তারা যতখানি না বৈঠকটা, তার চেয়ে বেশি বৈঠকের আঙ্গিক, স্থান ইত্যাদি এবং তার প্রকাশটা নিয়ে হয়তো তাদের মনক্ষুণ্ণতা থাকতে পারে। কিন্তু যে জিনিসটার বিষয়ে বোঝার ব্যাপার সেটা হলো যে ওই যে বৃহৎ উত্তরণটার কথা বলছি, গণতান্ত্রিক, প্রশাসনিক বা অন্যান্য সামাজিক উত্তরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই সভাটি কতখানি স্বাচ্ছন্দ্য এনে দিতে পেরেছে। আসলেই কি সেই স্বাচ্ছন্দ্যটা আমরা সকলেই জোর দিয়ে অনুভব করছি কিনা? কারণ হলো ওই স্বাচ্ছন্দ্যটা অনুভব করতে হলে বা ওই বিশ্বাসটা আসতে হলে আরও অনেকগুলো বিষয়কে এটার সাথে যুক্ত করতে হবে। কারণ নির্বাচন তো শুধু একদিন ভোট দেওয়ার ব্যাপার না, এটা একটা প্রক্রিয়ার ভিতরে আছে, এটা অংশগ্রহণের বিষয় আছে, অংশগ্রহণের মধ্যে রাজনৈতিক দলের বিষয় আছে, ভোটারদের ব্যাপার আছে। একই রকমভাবে কিভাবে আমরা এটাকে নিশ্চিত করি সেটার সেই দিনের ভোটের কোনো ধরনের কারচুপি হয় কিনা, পিছনে কোনো আতাত থাকে কিনা, এই সমস্ত বিষয় তো মানুষের মনের ভিতরে থাকবে। সেহেতু কেউ যদি মনে করেন যে জুন না এপ্রিল না ফেব্রুয়ারি, সে ডিসেম্বরের পরে এইটার ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছে, এইটাতে আশ্বস্ত হওয়ার সুযোগ আছে, আমার কাছে পুরোটা নেই। কারণ হলো যে এইটা একটি অংশ মাত্র, আরও এটার সাথে আরও দুটো অন্তত মৌলিক প্রশ্ন সবার মনের ভিতরে আসবে, যেটা হলো যে এইবারও এই সভাটা হওয়ার পরে আবার নতুন করে উঠেছে। সেটা হলো যে এইরকম একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার জন্য বর্তমান সরকার কতখানি নিরপেক্ষ। যদি বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে একবার বাম দিক একবার ডান দিক থেকে প্রশ্ন ওঠে, এটা খুব উপকারী না। সেহেতু সরকারের নিরপেক্ষতাটা একটি দৃশ্যমান এবং বিশ্বাসযোগ্য এবং সর্বজনীন হতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর দ্বিতীয় পূর্বশর্ত যেটা আছে সেটা হলো, অনেকেই জিজ্ঞেস করবেন সরকার চাইলেও সরকার সুষ্ঠু নির্বাচন করার মতো কোনো প্রশাসনিক, সাংগঠনিক, রাজনৈতিক সক্ষমতা রাখে কিনা। মানে ওনার প্রথমত হলো ওনার নিয়ত ঠিক আছে কিনা, আর নিয়তের সাথে ওনার কার্যক্রম করার সক্ষমতাটা মিলানো আছে কিনা। তো দ্বিতীয়টাতে যেটা সমস্যা হবে সেটা হলো যে প্রশাসনিক পরিস্থিতি যেটা আছে, বিশেষ করে অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিশেষ করে পুলিশ, ফেরত আসা, আনসার, র্যাব ইত্যাদি,
এইটার সাথে একটা বড় ভূমিকা অবশ্যই আসবে হলো আমাদের সেনাবাহিনীর। কারণ সেনাবাহিনীর প্রত্যক্ষ এবং সোচ্চার উপস্থিতি ব্যতিরেকে সুষ্ঠু নির্বাচন করা বর্তমান বেসামরিক প্রশাসনের পক্ষে কষ্টকর হবে। তাহলে তখন প্রশ্নটা আসবে যে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের যে রাজনৈতিক অংশ আছে তাদের সাথে তাদের সম্পর্কটা কতখানি সেই অর্থে সহযোগিতাপূর্ণ, যেটা আমাকে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে, পাতানো নির্বাচন না, সিট ভাগাভাগি নির্বাচন না, পক্ষে আমাকে নিয়ে যাবে এবং মানুষ ভোট দিয়ে পরের দিন সুস্থিরভাবে থাকতে পারবে, সেই কোনো নির্বাচন উত্তর সন্ত্রাসের শিকার হবে না, সেটার জন্য সেনাবাহিনীর ভূমিকাটা করবে। এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ হবে যে সেনাবাহিনী কতদিন আগে মাঠে এসে দায়িত্ব নেবে। কারণ সেনাবাহিনী মাঠে এসে দায়িত্ব নেওয়ার তার সর্বোপরি প্রথম কাজটা যেটা হবে, আমরা সবসময় যেটা দেখি সেটা হলো অস্ত্র উদ্ধার। অস্ত্র উদ্ধার যদি না হয় এবং শান্তি শৃঙ্খলা যদি সেই অর্থে নিশ্চিত না করা যায় এই ধরনের অস্ত্র উদ্ধারের মাধ্যমে, এবং এটার এক অর্থে কিন্তু আমি তথাকথিত ডেভিল হান্টের ফলাফল সম্বন্ধেও একটা আমি তির্যক মূল্যায়ন করলাম। এবং সেইটার মাধ্যমে বিশেষ করে অভ্যুত্থান উত্তর পর্বে যে সমস্ত লুটপাট হয়েছে, পুলিশ ফাঁড়ি লুট হয়েছে, সেই অস্ত্রগুলো আমরা ফেরত পাইনি, সেহেতু এইটা একটা বড় কাজ, এটা দরকার করবে। এবং তখন প্রশাসনের সাথে আমাদের সেনাবাহিনীর যৌথ সম্পর্ক কিভাবে মাঠ পর্যায়ে অনুষ্ঠিত হবে বা কার্যকর হবে সেটাও দেখার বিষয়। এবং যেই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা এসছে, কেউ মনে করছেন যে আগের প্রাক্তন শাসক দলের অংশগ্রহণের ব্যাপারে, আবার কেউ আমরা মনে করছি যে সব ধরনের মানুষ যারা দুর্বল জনগোষ্ঠী আছে, আদিবাসী বলেন, দলিত শ্রেণী বলেন, বা ধর্মীয় সংখ্যালঘু বলেন, বা অন্য দলের সমর্থকরা বলেন, তারা কি সকলে নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা সেটাও আর অন্তর্ভুক্তিমূলকের একটা ব্যাপার আছে, সেহেতু ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেহেতু নিকোলা, আপনার কথার জবাবে আমি বলি যে ডরচেস্টার হোটেলের ওই বৈঠক 2 ঘন্টা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। এটা বৈঠকটায় কি হয়েছে তার চেয়ে বড় কথা, বৈঠকে যে দুজন মিলিত হয়েছেন এটি একটা অগ্রগতি। এটা একটা শোভন রাজনৈতিক সংস্কৃতির বিকাশের সোপান হিসেবে আমি দেখতে পারি। কিন্তু একই রকমভাবে ওইটার মাধ্যমে আরও যে 10 রকমের বিষয় রয়ে গেছে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে, তার থেকে কিন্তু মনোযোগ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার চেয়েও বড় কথা, লক্ষ্য করে দেখবেন প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন আপনার সংস্কার এবং বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাপেক্ষে। তাহলে দুভাবে আমি দেখতে পারি। একভাবে দেখতে পারি যে নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে করার জন্য আমার সংস্কার এবং বিচারকে ত্বরান্বিত করতে হবে। আরেকভাবে দেখতে পারি সংস্কার এবং বিচার যদি আমার মনোপুতভাবে না এগোয় তাহলে আমরা নির্বাচনকে পিছাতে পারি। তো এইটার ভিতরে আপনি বিজ্ঞানের মানুষ বলবেন, সেটা হলো যে এটার ভিতরে নন নেগোশিয়েবল অ্যাবসলিউট ক্রাইটেরিয়াটা কোনটা আমার চরম প্রতিবন্ধক। নানানভাবে পারমিটেশন কম্বিনেশন করার সুযোগ আছে, কিন্তু আমাকে তো ধরতে হবে আমার কোনটা প্রতিবন্ধক, এইটা আমি নাড়াতে পারবো না। কোনটা আমি নাড়াতে পারবো না সেটা তো আমি এখনো বুঝে উঠতে পারিনি, এবং কে কোনটা নাড়াবে ক্ষমতা রাখে সেটাও পরিষ্কার না এখন এই ক্ষেত্রে। সেহেতু আমি এক কথায় আপনাকে যেটা বলতে চাচ্ছি, একটা উত্তরণকালীন অবস্থায় আছি। সেটার ভিতরে প্রতিদিন, আমি অনেক সময় বলি আমি দিন আনি দিন খাই, তো সেরকম প্রতিদিন প্রেক্ষিত বদল হচ্ছে। তার সাথে মানুষজন এটার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আজকে সকালে আশান্বিত হয়, সন্ধ্যার সময় একটু ব্যথিত থাকে, দুঃখিত থাকে, অবদমিত থাকে, কিন্তু চলমান আছে। বাংলাদেশের শক্তিটাই হলো যে এটা চলমান আছে। আর একটা বিষয় আপনাকে শুধু ছোট্ট করে বলি, সেটা হলো অর্থনীতির বিষয়। সেটা হলো যে এই রকম যখন অস্থির এবং অনিশ্চয়তার ভিতরে থাকে তখন অর্থনীতির প্রকৃত বিনিয়োগকারীদের মনের ভিতরে শান্তি থাকে না। কারণ তারা বুঝতে চায় যে ধরুন এই যে বাজেটটি হয়েছে, এই আগের বাজেটটি করেছিল আগের সরকার, সেটা নিয়ে এই সরকার চলেছে, আমাদের সমালোচনা আছে এটা নিয়ে।
আবার এই সরকার একটা বাজেট করলো, সেরকমভাবে রাজনৈতিকদের সাথে আলোচনা করলো না, কিন্তু বাস্তবায়ন হয়তো করবে, বাকিটা শেষ করবে আরেক সরকার, একটা রাজনৈতিক সরকার হয়তো বা। দেখেন এটা তো এইরকম পালাবদলের এইরকম সময় রাজনীতিক নীতিমালা নিয়ে যারা তার নিজের গ্যাটের পয়সা বিনিয়োগ করে, সে চিন্তার ভিতরে থাকে যে যেই নীতি কাঠামোর ভিতরে, যদিও নীতি কাঠামো খুব পরিষ্কার না, আমি বিনিয়োগ করার সিদ্ধান্ত করছি তাকে অব্যাহত থাকবে। এবং গত সরকারের আমলে বিনিয়োগ করেছিলাম বলে আমাকে কি এই সরকার আবার আমাকে কোনো শাস্তি দিবে, আমাকে কি দূরে ঠেলে দিবে? আর যদি এটার সাথে পরিবর্তনশীল বিশ্ব, আপনি পৃথিবীতে দেখছি ট্রাম্প সাহেব কি করছেন, গাজাতে কি হচ্ছে, ইরানের সাথে ইসরায়েল কি চলছে, এছাড়া হুটি চলছে, আপনার অন্যান্য দেশের কথা আমি বাদই দিলাম, সেন্ট্রাল আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার কথা, এবার আপনার সাউথ ইস্ট এশিয়ার কথা যদি বাদও দেই, একটা অভূতপূর্ব অস্থির পরিস্থিতির ভিতরে বিশ্ব অবস্থান করছে না? এরকম একটা অবস্থানের ভিতরে যখন আপনার ভূ রাজনৈতিক সম্পর্ক সব বদলে যাচ্ছে, কালকে যে বন্ধু ছিল আজকে সে শত্রু হচ্ছে, প্রতি মুহূর্তে আমি বলছি এর সাথে বসবো, হ্যাঁ কালকে ইউক্রেন সমাধান করে দিব, এইরকম একটা পরিস্থিতির ভিতরে বাংলাদেশ একটি চলক হিসেবে এই সমীকরণগুলোর ভিতরে কিভাবে খাপ খাওয়াবে, ওই বিনিয়োগকারী ওটাও বুঝতে চায়। কারণ তার বাজার সুবিধা কি দাঁড়াবে, তার উপর কীরমভাবে শুল্ক আরোপ হবে, সে এখানে প্রত্যক্ষ বিনিয়োগ তার জন্য কি প্রতিযোগিতার সৃষ্টি করবে, তার রাজস্ব ব্যয়, রাজস্ব কর ইত্যাদি। সে তো এইখানেও একটা অস্থিরতা এখানে বিরাজ করছে, যেটা আপনার রাজনীতিকে যদি স্থিতিশীল না করতে পারি, এবং নির্বাচন তার একটা অন্যতম উপাদান, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে না।